ওকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি ফিদা হাসান, আমার সাথে আছে প্রফেসর জাহিদুল ইসলাম এবং ডক্টর আবুল লায়েক। ইউটিউবের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই ওয়েবিনারে সুস্বাগতম। ইউটিউবের আয়োজনে এটি অ্যাকচুয়ালি আমাদের প্রথম ওয়েবিনার, সো স্বভাবতই কিছুটা ভূমিকা না হলেই নয়। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ তথা ইউট্যাব বাংলাদেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত একটি ফেসবুক প্ল্যাটফর্ম। এখানে শুধু বাংলাদেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই নয়, বরং বাংলাদেশি বংশোদ্ভূত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করছেন গবেষক হিসেবে, শিক্ষক হিসেবে, তাদের নিয়ে একটি ফেসবুক প্ল্যাটফর্ম। আমরা যাত্রা শুরু করি 2008 সালে। এই দীর্ঘ 12 বছরে আমাদের মেম্বার সংখ্যা প্রায় 9,000। গুড থিং ইজ দ্যাট এই 9,000 শিক্ষক, 9,000 মেম্বারই শিক্ষক অথবা গবেষক। সো এত বড় একটা প্ল্যাটফর্ম আর কোথাও আছে বলে আমাদের অতটা ভালো করে জানা নেই। আমরা কৃতজ্ঞতা জানাই সবাইকে, বিশেষ করে এই টাইপের মেম্বারদের তাদের আন্তরিক সহযোগিতার জন্য এই দীর্ঘ 12 বছরে আমাদের পথ চলতে সহায়তা করতে। আজ আমরা যে ওয়েবিনারটি আয়োজন করতে যাচ্ছি তা বাংলাদেশের উচ্চশিক্ষার উপর সম্প্রতি যে কোভিড কেন্দ্রিক যে সিচুয়েশন তৈরি হয়েছে তার প্রতিফলন বলা যেতে পারে। সো আমাদের টপিকটি হচ্ছে এমন, টিচিং মেথডস ফর ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ ডিউরিং কোভিড-19। আমরা সবাই নিশ্চয়ই অবগত আছি যে করোনা ভাইরাস এবং এর প্রকোপ শুরু হওয়ার পরই আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো, বিশেষ করে পাবলিক প্রাইভেট সব ধরনেরই, বলা যেতে পারে বন্ধ হয়ে আছে। কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সীমিত আকারে কার্যক্রম করছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় সবগুলি এবং বেশিরভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয় মূলত বন্ধ হয়ে আছে বা তাদের একাডেমিক কার্যক্রম হচ্ছে না, ব্যাহত হয়ে আছে। কোভিড সিচুয়েশনটা কিন্তু শুধু বাংলাদেশেই নয় এবং পৃথিবীর অন্যান্য দেশেও একইভাবে প্রভাব ফেলেছে। তবে আমরা বলতে পারি বা দেখছি যেটা যে উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু কিছুটা হলেও এটা সামলে নিয়েছে এবং তারা তাদের একাডেমিক কার্যক্রম বিভিন্নভাবে চালাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলার জন্য চারজন গবেষক শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছি আজ, এবং তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষক, একাডেমিশিয়ান। কেউ কেউ কাজ করছেন দেশে, কেউ কেউ দেশের বাইরে। তো এদের ভিতরে 3 জন আমাদের প্যানেল মেম্বার। আমি তাদের পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। আমাদের সাথে থাকবেন আজ প্রফেসর সাইফুর রহমান, তিনি ভার্জিনিয়া টেক ইউএসএ থেকে অংশগ্রহণ করবেন। আমাদের সাথে থাকবেন প্রফেসর আতিকুর রহমান আহাদ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইসি শিক্ষক। তিনি আপাতত ওসাকা ইউনিভার্সিটিতে আছেন, সেখানে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করছেন। আমাদের সাথে যুক্ত হবে নওশাদ আমিন, ইউনিটিএন মালয়েশিয়া থেকে, এবং এই ওয়েবিনারটি মডারেট করবেন প্রফেসর রহমতুল্লাহ খন্দকার, উনি ডাউনস্টার্ম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স জার্মানি থেকে আমাদের সাথে জয়েন করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমরা আশা করবো এই 1 ঘন্টা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এবং আমি একই সাথে এই ওয়েবিনারটির সাফল্য কামনা করে প্রফেসর রহমতুল্লাহকে বিনীত অনুরোধ করছি ওয়েবিনারটি শুরু করার জন্য। Floor is yours, প্রফেসর রহমতুল্লাহ। Okay, thanks for starting the webinar. আমাদের আসলে এই ওয়েবিনার এই অনুষ্ঠানটা বাংলাতে হবে, ফলে আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বাংলা বলার জন্য, কারণ আসলে রেগুলার ইংরেজিতে অথবা জার্মান ভাষায় কথা বলা হয়, তো এজন্য বাংলা বলাটা অবশ্যই বাঙালি হিসাবে বাংলা বলা উচিত। অনেক সময় আমরা মিক্স করে ফেলি। তা যাই হোক, আমার কাছে মনে হয় এটাও থাকবে আমাদের এই অনুষ্ঠানে। শুধুমাত্র কমপ্লিটলি মনে হয় বাংলায় বলা সম্ভব হবে না, তারপর আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বাংলায় বলার জন্য। প্যানেল মেম্বারদেরকে ওয়েলকাম এগেন। যদিও আমাদের সব প্যানেল মেম্বার এখনো জয়েন করতে পারেনি, তারা শীঘ্রই জয়েন হবে। আমাদের সাথে এখন আছেন প্রফেসর ডক্টর আতিকুর রহমান আহাদ স্যার। উনি বাংলাদেশে খুবই ফেমাস এবং ওসাকা ইউনিভার্সিটিতে এখন আছেন। আসলে আমরা আজকে ডিসকাস করব যে এখন তো
খুবই ক্রাইসিস সিচুয়েশন, কোভিড-19। এই ক্রাইসিস সিচুয়েশনে সারা পৃথিবীতে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্নভাবে বিভিন্ন স্ট্র্যাটেজিক ওয়েতে ইউনিভার্সিটি চালাচ্ছে এবং ক্লাস চলতেছে, রিসার্চ চলতেছে। বাংলাদেশের অবস্থাটা কেমন এবং হচ্ছে বাংলাদেশে কোন ধরনের টিচিং মেথডটা এখনকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা হচ্ছে আমরা আসলে আমাদের প্যানেল মেম্বারদের কাছ থেকে জানবো যে ওনারা কোন টিচিং এবং রিসার্চ মেথড বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, ওই সমস্ত টিচিং এবং রিসার্চ মেথড কি বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় কিনা, এটা আমরা আসলে ডিসকাস করে দেখব। এই জন্য টার্গেট হবে অ্যাট দ্য এন্ড আমরা যদি কিছুটা জানতে পারি যে কোন টিচিং এবং লার্নিং মেথডটা আমরা নিতে পারি। আমি আসলে কি আমার একটা স্লাইড আছে যেটা আমি এখন শেয়ার করব। Okay, let me share my screen. হ্যাঁ, আমি হচ্ছে আসলে শুরু করার আগে জাস্ট একটু সামারাইজ করব যে টিচিং আর লার্নিং মেথড এটা জিনিসটা কি জিনিস, বা হচ্ছে আমরা কোন মেথড আসলে সারা বিশ্বে ফলো করি। এটা শুধুমাত্র যে জার্মানিতে অ্যাপ্লাই করা হয় এই মেথডটা তা না, কিন্তু সারা পৃথিবীতে মোটামুটি এইটা অ্যাপ্লাই করা হয়। এই মেথডটাকে বলে কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট। এখানে আসলে তিনটা ডিরেকশন আছে। যে প্রথমে হচ্ছে ছাত্রদেরকে আমরা আসলে প্রথমে আমাদেরকে ডিফাইন করতে হয় যে আমরা কি চাই, যে ছাত্ররা এট দ্য এন্ড এই কোর্সের শেষে কি করতে পারবে, যে ওরা কি আসলে এই ব্যাপারে রিসার্চ করতে পারবে নাকি জাস্ট ওই জিনিসটা ও বলতে পারবে বা প্রেজেন্টেশন কোথাও দিতে পারবে। তো এই সমস্ত ক্যাপাবিলিটি এটাকে হচ্ছে ইংলিশে বলে ইন্টেন্ডেড লার্নিং আউটকামস, এটা প্রথমে ডিফাইন করা হয়। এখন আমি যখন এটা ডিফাইন করে ফেললাম ILO, তখন আমাকে টিচিং ম্যাটেরিয়ালকে ওইভাবে প্রিপেয়ার করতে হবে যাতে করে আমি যে স্টুডেন্টকে যেটা করাতে চাই বা যে ক্যাপাবিলিটি তাদের অর্জন করতে চাই সেটা যাতে তারা করতে পারে, সেইভাবে হচ্ছে আমাদের টিচিং ম্যাটেরিয়ালকে তৈরি করতে হবে। এবং শেষে আমাকে ডিফাইন করতে হবে, আমাকে চেক করতে হবে যে আসলে আমি যেটা করতে চেয়েছিলাম যে ছাত্ররা যেটা করতে পারবে সেটা করতে পারছে কিনা। তো সেটা করার জন্য আমাকে অবশ্যই কিছু এক্সাম অথবা হচ্ছে কোনো একটা অ্যাসেসমেন্ট মেথড ডিফাইন করতে হবে। তো এটাই হচ্ছে ওভারঅল আসলে মেথড কনস্ট্রাকটিভ অ্যালাইনমেন্ট ফ্রম প্রফেসর বিক্স। আমি হচ্ছে এটা জাস্ট এই সামারি, আপনারা সবাই জানেন, এটা জাস্ট আমি সাম আপ করলাম যাতে আমরা কোন বিষয়ে কথা বলতেছি এটা জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য। এখন আমরা আসলে সময় নষ্ট না করে প্যানেল মেম্বারদের কাছে চলে যাব। আমাদের সাথে আছেন, এখন জয়েন করেছেন সাইফুর রহমান স্যার, ভার্জিনিয়া টেকের। উনি হচ্ছে IEEE প্রেসিডেন্ট ইলেকশন মেম্বার 2020। স্যার ওয়েলকাম। স্যার আমি আসলে জানতে চাচ্ছি যে এখন আমরা তো আগে আসলে এক ধরনের টিচিং এবং রিসার্চ করতাম এই ক্রাইসিসের আগে, কোভিড-19 আগে, এবং এখন কিন্তু স্যার ওটা আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ হচ্ছে স্টুডেন্টরা ইউনিভার্সিটি আসতে পারছে না, বাসায় থাকছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আপনি স্যার কোন কোন ক্লাস নিচ্ছেন এবং কি ধরনের টিচিং মেথড এখন অ্যাপ্লাই করতেছেন? থ্যাংক ইউ রহমতুল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বোধহয় আতিক আছে জাপানে, ওয়ালাইকুম আসসালাম। ইউরোপে কে আছে তুমি ছাড়া রহমতুল্লাহ? আমি এখন স্যার এই প্যানেলে আমি আছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, দুটো কথা বলি। আমি পড়াচ্ছি বহুদিন থেকে ভার্জিনিয়া থেকে। আমি শুরু করেছি পড়ানো 1978 at Texas A&M। আমি পড়িয়ে এসছি সবসময়তে ফেস টু ফেস। এই কোভিডের জন্য এবং অন্য কারণে আমি পড়াই অনলাইনে। দুটো ইস্যু এখানে আছে, আমি দুটো আলাদা রাখবো, টিচিং এবং রিসার্চ আলাদা রাখছি এখন। আচ্ছা স্যার, ফোকাস অন টিচিং ফার্স্ট। কোভিডের জন্য আমাদের ইউনিভার্সিটি মার্চ মাসের মাঝ সময় থেকে সমস্ত ফেস টু ফেস ক্লাস বন্ধ করে দিয়েছে। নো ফেস টু ফেস, সব অনলাইনে হচ্ছে। আচ্ছা, অনলাইনে করতে গেলে আমরা তো অভ্যস্ত ক্লাসে যে কথা বলি, ছেলে মেয়েদের চোখ দেখি, চেহারা দেখি, বুঝছে কিনা, আই ক্যান ফিগার আউট, আই ক্যান রিপিট সামথিং, যদি মনে হয় সে বুঝতে পারছে না। ওটা কঠিন
ফেস টু ফেস না করলে, কারণ ওই যে রিয়াকশনটা আসে না। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অনলাইন পড়াতে গেলে কি করে আমরা ছাত্রছাত্রীকে এঙ্গেজ রাখবো ওই 1 ঘন্টা সময়টা, সে যেন শুনুক আমি কি বলছি। ওটা বড় চ্যালেঞ্জ একটা। এবং অনেক কেসে হয় যে ক্লাসটা নট সিনক্রোনাস, রেকর্ডিং হয়ে যাচ্ছে, পরে সে ডাউনলোড করে দেখবে। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় এটা। আমি যেটা করি, আমি পড়াচ্ছি অনলাইনে বেশ কয়েক বছর থেকে। আমি পড়লাম একটা কথা, ছবি দেখালাম, ওয়েট করি 10-15 সেকেন্ড, জাস্ট ওয়েট। ওদের মাথায় ঢুকুক ব্যাপারটা কি হচ্ছে। ওদের এনকারেজ করি, যদি তোমরা অনলাইন না থাকো এই মুহূর্তে আমাকে ইমেল করে জানিও তুমি কি বুঝলেও বোঝোনি। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, গিয়ে দেবে এঙ্গেজড। ক্লাসে দেখছি প্রশ্ন করছে ফেস টু ফেস, সেটা আমার সামনে নাই। ওটা বড় চ্যালেঞ্জ একটা। আমার জন্য এই কাজ হচ্ছে এখন, একটা গেল। সেকেন্ড হলো যে আমি অনেক অ্যাসাইনমেন্ট দিই আর কি। কারণ একটা ছেলে বা মেয়ে ভাবছে আজকে সোমবার সকালবেলায় পড়লো, আমাদের আরো 1 সপ্তাহ সময় আছে নেক্সট ক্লাসে, আরাম করি এখন। না, অ্যাটলিস্ট সপ্তাহে 1-2টা অ্যাসাইনমেন্ট থাকে। সে যদি আমাকে সামনাসামনি না দেখেও থাকে, রেকর্ডিং দেখছে, সে তাকে বুঝতে হবে, হোমওয়ার্ক সাবমিট করতে হবে, গ্রেডিং হবে, ভালো না হলে গ্রেড এফেক্ট করবে সেটা। এটা ওকে বুঝতে হবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমার কাজটা বেড়ে যায়, কিন্তু কাজ বেড়ে যাচ্ছে আমার, কিন্তু টু বি ইফেক্টিভ আমাকে এটা করতে হচ্ছে। এটা আরেকটা হচ্ছে যে ইমেল দরকার। আমি ফোন কল এনকারেজ করি না, কারণ ভেরি ডিস্টার্বিং, সমস্যা ফোন আসতে থাকে, আই ডোন্ট লাইক দ্যাট। আবার কিছু কেস হয়, আমার কেসে ছাত্র অন্য দেশে আছে, টাইম ডিফারেন্স অনেক থাকে, অস্ট্রেলিয়াতে আমার থেকে ডিফারেন্স 16 ঘন্টা টাইম ডিফারেন্স, এটা সম্ভব না আর কি। সামারি হচ্ছে যে কথাটা বলো, যতটা পারে ছবি দেখাও, চার্ট, গ্রাফ, টেবলস, একটু সময় ওয়েট করা, ফিউ সেকেন্ডস, তো ওই যেন মাথায় ঢোকে, ছাত্রদের নোট লিখছে সে, পরে প্রশ্ন করতে পারে। এবং ইমেল আমি এনকারেজ করি, উত্তরও দিই উইদিন ফিউ আওয়ার্স টিপিক্যালি। আমার একটা টিএ আছে, টিচিং অ্যাসিস্ট্যান্ট, সেও হেল্প করে আর কি। আমার ক্লাসটা বড়, প্রায় 17 জন ছাত্রছাত্রী, সে অনেক প্রশ্ন আসতে পারে। আর ল্যাবটা একটু অন্য জিনিস, ল্যাবটা তো আর অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে করা সম্ভব না রিমোটলি। কিছু ল্যাব আমরা অ্যালাউ করেছি ভার্জিনিয়া থেকে, ওরা কিছু ইকুইপমেন্ট বলতে বাসায় নিয়ে যাও, ইকুইপমেন্ট আচ্ছা, রান করো, করে রেজাল্ট আমাকে শেয়ার করো আমাদের সাথে, সেটা হচ্ছে। আর যেটা হচ্ছে এখন, ল্যাবে কিছু ল্যাব আছে উইচ ইজ ক্রিটিক্যাল ল্যাব, মানে কাজ করতেই হবে। আমরা তখন লিমিট করে দিই কে ল্যাবে যেতে পারবে কখন, সবাই একসঙ্গে না যায়। এটা ছেলে কাজ করে আসে, আর একজন গাদার পরে, একটা ম্যানেজমেন্ট ইস্যু হয়, কিন্তু চালিয়ে যাচ্ছি আর কি, ইটস ওয়ার্কিং। আমি বলবো আমার সময় কম, 5 মিনিট, আমি পরে যখন সময় কথা হবে। থ্যাঙ্কস। আমার আরেকটা কোশ্চেন ছিল যে এখন হচ্ছে যে এই অ্যাসেসমেন্টটা কিভাবে করতেছেন? রাইট, আমরা কিন্তু আমি যে কাজটা করি, অ্যাসেসমেন্ট আমি করি অ্যাজ ইফ ক্লাসটা হচ্ছে ফেস টু ফেস। আমি পরীক্ষা দিই, আচ্ছা, আমি মিড টার্ম পরীক্ষা দিই, আমি প্রজেক্ট রিপোর্ট লিখতে বলি, সবকিছু হচ্ছে অ্যাজ ইফ ফেস টু ফেস। আচ্ছা, ইস্যু হচ্ছে পরীক্ষাতে আমরা দিচ্ছি, ক্লাসের সবাই রুমে বসে আছে, টিচার আছে, পরীক্ষা লিখছে। এখন হাউ ডু ইউ নো ওরা এখন কপি করছে কিনা? বুঝতে পারতে হয়, এটা হতে পারে কপি করছে কিনা। আমি যেটা করেছি কোয়াইট সাকসেসফুলি, কপি করে তাহলে একটা প্রশ্ন দেখছে, 2জন ছেলে পাশে বসে আছে, উত্তর দিচ্ছে একসাথে। ইজ নট অ্যালাউড, বাট ইট ক্যান হ্যাপেন। আমার যেটা ফাউন্ড সাকসেসফুল, আমার একটা থাকে, আমি বলে কোয়েশ্চেন ব্যাংক, মানে 100 প্রশ্ন আছে, হ্যাঁ হ্যাঁ, র্যান্ডম। আমি পার্সন এক্স খুললাম, আমি পাচ্ছি 1, 16, 92, 40, অল অফ দ্যাট পাচ্ছি। আমার 10টা এসে গেল, পাশে বসে আছে সে র্যান্ডম, সেগুলো পাবে না। তার মানে আলাপ করে লাভ নাই। বুঝেছে। দ্যাট ওয়ার্কস ওয়েল। থ্যাঙ্কস। এখন আমরা আতিকুর রহমান আহাদ স্যারের কাছে চলে যাব। স্যার, আপনি হচ্ছে ওসাকা ইউনিভার্সিটিতে তো এখন আছেন, ওইখানে রিসার্চ এবং এটা কিভাবে চলছে, রিসার্চ এবং টিচিং, এটা ওসাকা ইউনিভার্সিটিতে কোন মেথডে করা হচ্ছে? ধন্যবাদ সবাইকে, স্পেশালি সাইফুর রহমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। উই আর প্রাউড অফ ইউ। তো আমি যেটা বলছি যে জাপানের ক্ষেত্রে যেটা হয়েছে যে ওরা তো
লকডাউন বলে ওদের কনস্টিটিউশনে নাই, ওরা যেটা করেছে স্টেট অফ ইমার্জেন্সি করেছে এবং ফেজ বাই ফেজ প্রতি সপ্তাহে প্রতিটা স্টেপে মানে লেভেল 1 থেকে 5 পর্যন্ত বিভিন্ন লেভেল দিয়ে কার্যকর করেছে। যেগুলো ক্রিটিক্যাল কেসেস, স্যার যেটা বললেন যে যাদের না আসলেই নয় এবং কাজ বন্ধ হয়ে যাবে এরকম কিছু ছিল, এবং মোস্ট অফ দ্য ল্যাবস বন্ধ ছিল। যেমন আমি মাসের অধিক সময় ঘরে বসেই কাজ করেছি, কিন্তু আবার যে ডেটাগুলো ক্রিটিক্যাল ডেটা যেগুলো বাসায় নেওয়া সম্ভব না সেগুলো নেওয়া যায়নি। কিন্তু যারা কেমিস্ট্রি রিলেটেড বায়োকেমিস্ট্রি রিলেটেড কাজ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু আবার যাদের উপায় নেই শুধুমাত্র তাদের জন্য, তাও আবার হচ্ছে যে 10 জনে হয়তো 2 জন এভাবে করে করে কাজের জন্য স্লট বের করে নিয়েছে। তো এই বিষয়গুলো ছিল, কিন্তু যখন আবার বেটার হয়েছে তখন সিচুয়েশন অন্য হয়েছে। স্টুডেন্টদের অ্যালাউ করেনি দীর্ঘ সময়, শুধুমাত্র মেইন রিসার্চার্স বা যাদের পিএইচডি আটকে আছে তাদের হয়তো কারো কারো ক্ষেত্রে করেছে, এরকম করে বিভিন্ন জায়গায় করেছে। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে এখন ইমার্জেন্সি উঠিয়ে নিয়েছে, ফলে ওদের আরেকটা স্টেপ হচ্ছে যে 50% ক্যাপাসিটি থাকতে পারবে, অর্থাৎ 100 জনের যদি একটা রুম থাকে তাহলে এখন ম্যাক্সিমাম 50 অ্যাটেন্ড করতে পারবে, সামথিং লাইক দ্যাট। তো কিন্তু সবাই যেটা করছে যে প্ল্যান ওয়াইজ দেখার চেষ্টা করতেছে, এতে কম্প্রোমাইজ তো করতেই হয়, স্পেশালি যে কাজগুলো মেশিন রিলেটেড, ম্যাটেরিয়াল সায়েন্স ডিভাইস ওইসব ক্ষেত্র, অথবা কেমিস্ট্রি রিলেটেড বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ওগুলার ক্ষেত্রে যারা আমরা কম্পিটিং ফিল্ডে আছি তাদের জন্য এটা সহজ, যে বাসায় বসে কোডিং করে অথবা পেপার লিখে বা ইত্যাদি এই বিষয়গুলো থাকে। তো এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। আমি হয়তো পরবর্তীতে যেটা হয়তো আসবে যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি কিছু পয়েন্ট নোট করেছি, সেগুলো হয়তো আমি পরে শেয়ার থ্যাংক করবো। ইউ, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো স্যার, মাচ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আসলে এখন জানতে পারলাম যে বাইরের কেমন ভাবে টিচিং চলছে এবং ক্রাইসিসটা কেমন। এখন আমরা বাংলাদেশের দিকে চলে যাই, যে আসলে আমরা যে বাইরে যে সমস্ত মেথড অ্যাপ্লাই করতেছি, যেমন সাইফুর স্যার বললেন, আহাদ স্যার বললেন, এখন কোশ্চেনটা হচ্ছে এগুলো কি সব সব মেথডই কি আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারবো, নাকি কিছু মেথড আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, অথবা যে ট্রানজিশনটা যে আমাদের বাইরে খুব দ্রুত, কিন্তু সাইফুর স্যার বললেন খুব দ্রুত কিন্তু অনলাইনে চলে গিয়েছে, এবং হচ্ছে ক্লাস চলছে, পরীক্ষা চলছে, মোটামুটি একাডেমিক কার্যক্রম সব চলতেছে। তো এখন বাংলাদেশের এই ট্রানজিশনটা মনে হচ্ছে একটু সময় লাগছে, এবং কেন লাগছে, এবং আমরা যে মেথড গুলো বাইরে অ্যাপ্লাই করি এগুলো কি অ্যাপ্লাই করা যায় কিনা, এই সম্পর্কে আমি সাইফুর রহমান স্যারের মতবাদ প্রত্যাশা করতেছি। আচ্ছা, বাংলাদেশে করা যায় কিনা? বাংলাদেশে হ্যাঁ, আমি ঢাকাতে প্রায় যাই, বুঝছি, ঢাকাতে বছর কয়েকবার যাই। আমি বুয়েটে যাই, ইউআইইউতে যাই ফ্রিকোয়েন্টলি, ইস্ট ওয়েস্টে যাই, আমি মানুষের সাথে কথা বলি আর কি। আমি যেটা কথা বললাম যে আমরা কাজ চালা থেকে এটা কমন সেন্স, কিন্তু সময় দিতে হয় প্রফেসরকে, আমাকে অনেক বেশি সময় দিতে হয়। এই যে ইমেল চেক করা, তারপরে রেকর্ডিং ঠিক করা, সময় দিতে হয়, ওইটা আমাদের করতে হবে। আমি যেটা দেখছি সবচেয়ে বড় প্রতিবন্ধক, বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমাদের সব প্রফেসররা সময় দিতে পারছেন না বহু কারণে। ওইটা কিন্তু একটা চেঞ্জ অফ অ্যাপ্রোচ হতে হবে। ফার্স্ট অফ অল, আমি যখন প্রথম শুরু করি পড়াতে অনলাইনে, আমার সময় লাগতো 3 গুণ সময় লাগতো টু প্রিপেয়ার মাই লেকচার দেন ফেস টু ফেস। তার কারণ নোট করতে হয়, পিপিটি স্লাইড লিখতে হয়, রিভিউ করতে হয়, অনেক কাজ করতে হয়। ক্লাসে গেলাম, আমার মাথায় এটা বুদ্ধি বোর্ডে লিখে দিয়ে আসলাম, হয়ে গেল। কিন্তু পিপিটি করতে ওটা হবে না, ঠিক করে বলতে হবে যে এই যে কথা লিখলাম এটা বুঝবে কিনা ছাত্রছাত্রীরা। আমি যেটা আমার একমাত্র অনুরোধ বা অ্যাডভাইস হবে আমাদের যে কলিগ বাংলাদেশে, যে টেক ইউর টাইম, সময় নাও। আমাদের কি হয়েছে ভার্জিনিয়া টেকে, আমাদের ইউনিভার্সিটিতে 95% কোর্স আর ডান ফেস টু ফেস, 95%, মাত্র 5% অনলাইন বিফোর দি লকডাউন। এখন যারা কোনোদিন পড়ায়নি ফেস এই লাইনে, কি করবে? তাহলে অভ্যাস নাই তো। উই গিভ দেম 2 উইক, আমি 2 সপ্তাহ আমাদের ইউনিভার্সিটি বন্ধ ছিল, লিটারালি বন্ধ ছিল, ক্লাস করানো হয়নি। To give them time to learn and be ready. Then it's not fair to tell them আগামীকাল সকাল তুমি লাইনে পড়াতে শুরু করো, অনলাইন পসিবল না। তবে অ্যাডভাইস হবে টু মাই কলিগস ইন বাংলাদেশ, আপনারা, আমরা এই যে কথা বলছি আপনারা শোনেন, আপনারা দেখেন কি হচ্ছে।
I can make আমার লেকচার আছে ভিমিওতে আছে লাইক ইউটিউব, ওটা আমি দিতে পারি হাউ ইট ইজ ডান অ্যাজ এন এক্সাম্পল। এবং আপনার সময় নেন, এখন তো সামার চলছে, মানে সেশন শেষ হয়ে গেছে বহু ক্ষেত্রে, তৈরি হন আর কি, কিন্তু সময় দিতে হবে, ওইটার কোনো শর্টকাট নাই আর কি। আর স্যার অ্যাসেসমেন্টটা, এই অ্যাসেসমেন্ট কি বাংলাদেশে কিভাবে করা যায়? কারণ বাংলাদেশে তো সাধারণত আমরা যেমন ক্লাসে যাই 3 ঘন্টা বসে লিখে আসি। তা এই যে অ্যাসেসমেন্টটা বা রিটেন এক্সাম, এর কি কোনো অল্টারনেটিভ আছে কিনা যেটা বাংলাদেশে অ্যাপ্লাই করা যায়? আমি যেটা বলেছি অনেকবার আগে, যে একটা ছাত্রের জীবন ডিপেন্ড করে, বুয়েটে বলছি, ওই দিন সে পরীক্ষার সময় অসুস্থ, কি জ্বর হয়েছিল, অসুস্থ ছিল, লিখতে পারেনি ভালো, তারপর তার করে কেরিয়ার নষ্ট হয়ে যায়। ইটস নট ফেয়ার। আমি যে ক্লাসটা পড়াচ্ছি, আমার 4টে পার্ট আছে ক্লাসে ফর গ্রেডিং, 4টে পার্ট আছে। একটা হলো মিড টার্ম, একটা হোমওয়ার্ক, ক্লাস রিপোর্ট ভেরি ডিটেল, একটা ফাইনাল এক্সাম। একটাতে খারাপ করলে হি ক্যান স্টিল সার্ভাইভ, কিন্তু আমাকে অনেক বেশি খাটতে হচ্ছে, হোমওয়ার্ক দেখতে হচ্ছে, মিড টার্ম চেক করতে হচ্ছে, প্রশ্ন করতে হচ্ছে, রিপোর্ট পড়তে হচ্ছে, কমেন্ট করতে হচ্ছে, এবং ফাইনাল এক্সাম তৈরি করতে হচ্ছে, সময় লাগে। এখন এই হলো কম্প্রোমাইজ। প্রফেসররা কত সময় দেবেন এবং কতভাবে এই জিনিসটাকে ভাগ ভাগ করে দেবেন, তাহলে একটা এক্সামের জন্য অত বেশি নির্ভরশীল হতে হয় না। ভেরি ব্লান্ট উইথ, একটা ছাত্র যদি দেখে 100% গ্রেডিং হচ্ছে একটা পরীক্ষার উপরে, সে যদি সুযোগ পায়, সে কিন্তু অনলাইনে গেলে অনেস্টলি কাজ করবে না, পসিবল, হিউম্যান বিং। যদি আমি 4বার তাকে আমি চেক করি, তাহলে চান্সটা ভালো যে 4বারে সে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারবে না, মোস্ট লাইকলি। আর ফাইনালি এই যে পরীক্ষার প্রশ্নটা র্যান্ডমাইজ করো, নট একই প্রশ্ন সবাইকে দেখা, র্যান্ডমাইজ করো, তাহলে পাশের ছেলে বসে দেখে লাভ হচ্ছে না কিছু। কিন্তু আমাকে সময় দিতে অনেক, 10টা যে আমার 100 প্রশ্ন বের করতে, আমাকে 100 প্রশ্ন বের করতে 10টা জায়গায়, আমি একবার করলে এটা নেক্সট ইয়ারে কাজে লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। এখন আমি আতিকুর রহমান আহাদ স্যারের কাছে চলে যাব, যে স্যার আপনি কি প্রপোজ করেন বাংলাদেশের জন্য এখন কোন কোন মেথড অ্যাপ্লাই করা যায়? ধন্যবাদ। আমি আমার স্লাইডে কিছু পয়েন্ট অ্যাড করেছি, সেগুলা বলছি এই জন্য যাতে করে বলতে গেলে অনেক সময় কিছু পয়েন্ট মিস হয়ে যায়। আমি তো আর এই বিষয়ে এক্সপার্ট না। আমি যেটা করেছি গত কয়েক মাস ধরেই এই বিষয়, মানে কোভিড আসার পরেই আমার মধ্যে একটা চিন্তা ছিল। তো অ্যাজ এ শিক্ষক আমি চেষ্টা করেছি যে আমার বিভিন্ন কলিগস এবং তাদের সাথে কথা বলতে। আমি অ্যাবাউট 20+ ডিফারেন্ট রিসার্চার্স এবং টিচার্স ইনফ্যাক্ট বাংলাদেশে যারা অবস্থানরত, তাদের সাথে গত 2 মাস ধরে বিভিন্ন ইন্টারাকশনস করেছি, ইভেন মিটিংও করেছি কয়েক ঘন্টা, যে কি করা যেতে পারে এবং রিয়েলিস্টিক সিচুয়েশনটা কি। তার আলোকে আমি কিছু পয়েন্ট এখানে রেইজ করেছি। এখানে বেশ কিছু শিক্ষক আমাকে সহায়তা করেছেন বিভিন্ন তথ্য দিয়ে, তো আমি সেগুলো একটু হাইলাইট করছি যাতে করে কিছু পয়েন্ট আসে। হয়তো আমার একটু সময় লাগবে, আমি চেষ্টা করব খুব কুইকলি শেষ করতে। তো পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশে আমরা জানি যে ইংলিশ মিডিয়াম স্কুলস বেশ কিছু, তারা প্রাইমারি টু হাই স্কুলে করছে। প্রাইভেট ইউনিভার্সিটি অনেকেই করছে, সব প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু করতে পারছে না। তো তারা চেষ্টা করছে এবং তাদের জন্য কিছু প্লাস পয়েন্ট আছে পাবলিক ইউনিভার্সিটির তুলনায়, যে কোনো কিছু করা, সেটা আমি পরের স্লাইডে দেখাবো। পাবলিক ইউনিভার্সিটি আমাদের অলমোস্ট 0 কেসেস ছিল, কিন্তু লাস্ট 1 সপ্তাহের মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয়, অ্যাটলিস্ট কয়েকটা বিশ্ববিদ্যালয় আমি জানি যারা শুরু করেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটা ডিপার্টমেন্ট শুরু করেছেন বা ট্রাই করছেন। অবস্টাকলস আর রিয়ালিস্টিক, সেটাও আমরা আসবো কি অবস্টাকলস নো। কিন্তু প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের আসলে এখন পর্যন্ত কোনো জেনুইন ইনডেপথ স্টাডি হয় নাই টু গেট দ্য ইনফরমেশন যে আমরা আসলে কি প্রবলেম ফেস করছি। আমার যদি আজকে ক্যান্সার হয় অথবা অন্য কোনো প্রবলেমে পড়ি, তাহলে কিন্তু আমি আগে চেষ্টা করব যে আমার ত্রুটিগুলো জানতে, প্রবলেমগুলো জানতে, দেন এটা সলিউশনের জন্য প্রয়োজনে বোর্ড বসিয়ে অনেক স্টেপস নিয়ে কাজ করা যেতে পারে। তো কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে, ফর এক্সাম্পল আমার ডিপার্টমেন্টে, বাই দ্য ওয়ে আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ, নট সিএসসি। তো ট্রিপলি ডিপার্টমেন্টে আমাদের এই করেছেন এবং আরো বেশ কয়েক জায়গায় করেছেন, যে টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু প্রবলেম হচ্ছে যে যাদেরকে এই সার্ভে করা হয়েছে যাদের উপরে, তারা মূলত ইন্টারনেট ইউজার,
ফলে যাদের ইন্টারনেট অ্যাক্সেস নাই তাদের আবার তারা পার্টিসিপেটই করতে পারছে না। ফলে এটাও একটা দেখার বিষয় যে আসলে কিভাবে সার্ভেটা করা হয়েছে, সব ক্ষেত্রে নয়। তো অলসো ল্যাক অফ ইন্টারেস্ট ইজ ওয়ান অফ দ্য কিজ, এটা আমি মনে করি। এই ল্যাক অফ ইন্টারেস্ট কি অ্যাডমিনিস্ট্রেশনের, নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের, নাকি ছাত্রদের, নাকি অ্যাজ এ হোল কান্ট্রির? এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমরা প্রথমে ভাবি নাই যে এত লম্বা সময় লাগবে, এখন আমরা ভাবছি এবং আমরা দ্রুত আগাচ্ছি, এটা একটা গুড সাইন। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে মোস্ট অফ দ্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস আর ফাইন্যান্সিয়ালি রিলেটিভলি বেটার দেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস, এটা রিয়ালিটি আমরা জানি। এবং আরেকটা কেস হচ্ছে যে যদি কোনো স্টুডেন্ট কন্টিনিউ করতে না পারে তাহলে সে ডিলে দ্য প্রসেস এবং তারা পরের সেমিস্টারে কোনো একটা কোর্স নেবে, এরকম মোস্ট অফ দ্য কেসেস ওপেন ক্রেডিট সিস্টেমে থাকে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একটা ডিফিকাল্ট কেস। এক্সাম রেগুলেশনস কুইকলি চেঞ্জ করা যায়। প্রাইভেট ইউনিভার্সিটি এমনিও মানে গ্লোবাল কারণেই অনেক রকমের মেথোডোলজি বা স্ট্র্যাটেজি করে থাকে, অনেক ফ্লেক্সিবিলিটি থাকে মোস্ট অফ দ্য কেসেস। ফলে তাদের পক্ষেও সম্ভব দ্রুত চেঞ্জ করে, যেটা পাবলিক ইউনিভার্সিটি খুবই টাফ টু ডু বা করতে পারেনি এখন পর্যন্ত। আরেকটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা আমরা রিয়ালিস্টিক্যালি দেখবো যে সিএসসি, ট্রিপলি এবং বিবিএ হচ্ছে অলমোস্ট সব জায়গায় আছে, এবং মেজরিটি অফ দ্য কেসেস ল্যাব সেশনস বলা চলে নাই। যেগুলো আছে সেগুলো সিএসসি বা ট্রিপলি হতে পারে সিমুলেশন হোক অথবা এইভাবেই ম্যানেজ করছে। অনেক ক্ষেত্রে হার্ডওয়্যারের রিলেটেড গুলো অ্যাভয়েড করছে বা খুব রিগোরাস কিছু নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে চেষ্টা করা হচ্ছে এবং তারা হতে পারে এটা সমাধান করতে পারতেছে। পাবলিক ইউনিভার্সিটির রিয়ালিস্টিক প্রবলেম নাম্বার 1 হচ্ছে যে ফাইন্যান্সিয়াল ডাইভার্সিটি অ্যামাং দ্য স্টুডেন্টস হিউজ, এবং মানে প্রচুর ফাইন্যান্সিয়ালি উইক কেসেস স্টুডেন্টস রয়েছে। আরেকটা হচ্ছে যে মানে অ্যাজ পলিসি ক্যান নট বি চেঞ্জড কুইকলি, খুব দ্রুত চেঞ্জ করা যায় না পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে, লং প্রসেস থাকে, এবং নো রিয়েল স্টাডি ওয়াজ আন্ডারটেকেন যে বেসড অন মাই পোর ইনফরমেশন, আমি যতটুকু জানি তা আমার মতে যে রিয়ালিটি জানার জন্য এবং পার্সেন্টেজ অফ জেনুইন প্রবলেমস এবং তাদের ক্ষেত্রে সেই জেনুইন প্রবলেমগুলো সলভ করবো কিভাবে সেটার ব্যাপারে। তা আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে আবার যেটা হয়েছে যে আমাদের অ্যালামনিটা খুবই স্ট্রং, এবং আমাদের ডিপার্টমেন্টও মোটামুটি আমরা গত 5 বছর ধরে ফাইন্যান্সিয়ালি যারা উইক তাদেরকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছি রেগুলার বেসিস, ইভেন ফর 1 ইয়ার or 2 ইয়ার্স, এরকম প্রতি মাসে মাসে। ফলে আমরা একটা কেসে জানি যাদের এই প্রবলেমগুলো হতে পারে, এবং সেই উদ্যোগও কিছু নেওয়া হয়েছে যে প্রয়োজনে ল্যাপটপ প্রোভাইড করা অথবা তাদেরকে মান্থলি টাকা দেয়া যাতে করে তারা মানে ডাটা কিনতে পারে, এরকম এগুলো নিয়ে চেষ্টা করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো তো আমরা জানি যে আমাদের সেইভাবে বিজনেস পলিসিটা নাই। ফলে বিজনেস পলিসি থাকলে অনেক সময় দেখা যায় প্র্যাগমেটিজমটা চলে আসে যে ডিল করা যায়। আর যখন আমরা একটা সিস্টেমে চলি, খুবই রিজিড সিস্টেম তখন, এবং খুবই স্ট্রাকচার্ড সিস্টেম, সবগুলোই ভালো মন্দ আছে, কোনোটাই আমরা বলবো না যে ইজি টু ডু। তো আরেকটা হচ্ছে যে আমাদের এক্সাম সিস্টেমস গুলো অনেকটাই ডিফারেন্ট। আমরা জানি যে অনেকগুলো ডিপার্টমেন্টে 2 এক্সামিনেশন সিস্টেম আছে, এরপরে 20% মার্কসের ডিফারেন্স থার্ড এক্সামিনেশনে যান। এই বিষয়গুলো দ্রুত চেঞ্জ না করলে পরীক্ষার ব্যাপারটা কল্পনাতীত, মানে এটা আমরা চিন্তাই করতে পারবো না যে আমরা পরীক্ষা নিব পাবলিক ইউনিভার্সিটি এবং এটা সমাধান করবো, এক্সেপ্ট ফিউ কেসেস থাকতে পারে যারা আগে থেকে এগুলা করেছেন কিছু। আরেকটা হচ্ছে যে এই যে সাবজেক্টস আর ডাইভার্স, এটা মাথায় রাখতে হবে। অনেক সাবজেক্ট আছে যেখানে ল্যাব রিলেটেড, যেমন কেমিস্ট্রি ফর এক্সাম্পল, মাইক্রোবায়োলজি, ফার্মাসি, ওই ক্ষেত্রগুলো কি হবে, এবং ওগুলো তো সিমুলেশন দিয়ে করা সম্ভব না, যেটা সিএসসি বা ট্রিপলিতে কিছুটা সম্ভব। তো এই বিষয়গুলো নিয়ে আসলে ডিপ স্টাডি এবং রিগোরাস এফোর্টস না থাকলে, স্যার যেটা বলেছেন যে আসলে আমাদের টিচারদের এক্সট্রিম এফোর্টস দরকার, ওগুলো যদি না হয় এবং প্রশাসন সব মিলিয়ে, তাহলে সহসা এগুলো সমাধান দ্রুত হবে না বা সম্ভব না। আরেকটা হচ্ছে অ্যাজ নো রেসপন্সিভ রিজনেবল ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমাদের কিন্তু ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার বা আইটি ইনফ্রাস্ট্রাকচার এগুলো নাই সেভাবে মেজরিটি অফ দ্য কেসেস, এবং নন টিচিং স্টাফ যারা তারা এক্সট্রিমলি আনস্কিল রিগার্ডিং দিস কাইন্ড অফ থিংস। প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে কেউ যদি আনস্কিল হয় তাকে বাদ দিয়ে আরেকজন স্কিল লোককে দ্রুত অ্যাপয়েন্ট করে এগুলো কাজগুলো করানো সম্ভব। তো আমাদের এই চ্যালেঞ্জগুলো রয়েছে, কিন্তু এগুলো ওভারকাম তো করতেই হবে। তো গুড পয়েন্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এবং আরো কিছু ইউনিভার্সিটি অলরেডি স্টেপ নিয়েছেন, এটা খুবই নাইস। এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনারেবল ভাইস চ্যান্সেলর উনি গত সপ্তাহে নোটিশ দিয়েছেন যে পহেলা অলরেডি কিছু ডিপার্টমেন্ট শুরু করেছে পার্শিয়ালি, কিন্তু উনি বলেছেন যে পহেলা 1 থেকে 7 জুলাইয়ের মধ্যে আমরা যাতে শুরু করি, কোনো এক্সামিনেশন হবে না। ফলে ছাত্রদেরকে এটা একটা রিল্যাক্সিং পয়েন্ট যে ওরা যাতে ভয় না পায়, যে আমরা সাধারণত কি হয় এক্সাম থাকলে আমরা বলি যে পড়বো না, ক্লাস করবো না, ফাঁকি দিব, এই করবো সেই করবো, কিন্তু সেই সুযোগটা নাই। মূল উদ্দেশ্য হচ্ছে যে টু কন্টিনিউ এডুকেশন, ছাত্রীরা যাতে পড়াশোনার মধ্যে থাকেন এবং আমরা এই প্রসেসটা করতে করতে শিখতে পারি, শিখে যেতে আগাতে পারি, এবং সিচুয়েশন যদি খারাপ থাকে তাহলে হয়তো আমরা নতুন স্ট্র্যাটেজি নিব, এবং সেটা না হলে আমরা হতে পারি ইউনিভার্সিটি
যখন খুলবে তখন পরীক্ষা নেওয়া হবে। তো এই রিয়ালিটিগুলো ঢাকা ইউনিভার্সিটি খুব রিগোরাসলি অ্যাসেস করছে, আশা করি অন্য ইউনিভার্সিটিও করছেন। আমি কিছু টিচারদের সাথে বেশ কয়েকটা মিটিং করেছিলাম প্রাইভেটলি, যে আমরা কি কয়েকটা সাবজেক্ট একটা পাইলট প্রজেক্ট করতে পারি কিনা, টু ডিগ আউট অ্যান্ড টু ফাইন্ড দ্য সলিউশনস, যে চ্যালেঞ্জগুলো কি, দেন সাম সলিউশনস বের করতে পারি কিনা, যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। একটা পয়েন্ট মাথায় রাখতে হবে যে গ্লোবাল যে বিভিন্ন মানে টিচিং এর মেথোডোলজি আছে, এক্সামের মেথোডোলজি আছে, বিভিন্ন দেশে মেনটেন করবে ইত্যাদি, আমাদের এই স্ট্রাকচারটা টোটালি ডিফারেন্ট। ফলে খুব ডিফিকাল্ট যে কোনো কিছু সেটিং, অনলাইনের সেটিং হুট করে বসিয়ে দিয়ে হয়তো হয়ে যাবে। ইয়েস, যদি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয়, কোনো বিশ্ববিদ্যালয়, যে হ্যাঁ আমরা ওই মডেলটা এক্স্যাক্টলি ফলো করবো, দ্যাট উড বি ওয়ান্ডারফুল। আদারওয়াইজ আমাদেরকে প্ল্যান করতে হবে আমাদের মতো করে আর কি। আরেকটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্ট ট্রিপলি তারা শুরু করেছে 21 জুন, আগে কয়েক সপ্তাহ ধরে কিছু স্টাডি করে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং মাস্টার স্টুডেন্ট তারা ওকে, থার্ড ইয়ার পার্শিয়ালি, কিন্তু আমার রিপোর্ট অনুসারে সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ার টিল নাও এ বিট রিলাক্টেন্ট, বাট আই হোপ যে দে উইল ওভারকাম। এবং আমরা যেটা বলেছি যে সাপোর্ট দেওয়া হচ্ছে বোথ ফাইন্যান্সিয়ালি এবং ল্যাপটপ দিয়ে অথবা পিসি দিয়ে, এটা চেষ্টা চলছে এবং আমাদের অ্যালামনাই এবং ডিপার্টমেন্ট কোঅপারেট করছে। এখন পয়েন্ট হচ্ছে যে ল্যাবগুলোর ক্ষেত্রে কি করব, আমাদেরকে কিন্তু রিডিজাইন করতে হবে। ফর এক্সাম্পল, যেখানে সিমুলেশন নাই, আমরা সিমুলেশন করব। এখন আমি অস্ট্রেলিয়া একজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম যে কি করা যেতে পারে। তো উনি বললেন যে ওর যে ম্যাকাট্রনিক্স ল্যাব ছিল সেটা সে অন্যভাবে ম্যানেজ করেছে, সিমুলেশন বেসড কিছু হোমওয়ার্ক দিয়ে করে সে করে। আরেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ভিডিও দেখিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করে আমরা সমাধান অ্যাট দিস মোমেন্ট করতে পারি। আরেকটা পয়েন্ট হচ্ছে, আমরা অনেক সময় খুব আইডিয়ালিস্টিক পয়েন্টে চলে যাই, কিন্তু মাথায় রাখতে হবে যে এই মুহূর্তেই বাংলাদেশে যদি 50টা বা 48টা যে পাবলিক ইউনিভার্সিটি আছে এবং তাদের মধ্যে মোটামুটি ভাবে যে 40টার মতো একটি পাবলিক ইউনিভার্সিটি আছে, ওগুলো যদি আমরা যাই তাহলে দেখবো যে আকাশ পাতাল ভ্যারি করে ইন টার্মস অফ ল্যাব ফ্যাসিলিটিস অ্যান্ড আদার্স। এবং ওইসব ক্ষেত্রে কিন্তু যেগুলো নতুন ইউনিভার্সিটি, ইভেন 10 ইয়ার্স 15 ইয়ার্স হয়ে গেছে, আমি ভিজিট করেছি কয়েকটা জায়গায়, সেখানে মিনিমাম ক্যাপাসিটি নাই ল্যাব অথবা এক্সপেরিমেন্ট বা এগুলোর জন্য। ওরা যেভাবে ম্যানেজ করছে, করে তো শিখাচ্ছে। বা আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 25 বছর আগে 20 বছর আগে পড়েছি, তখনও কিন্তু অনেক কিছু ছিল না। এখন রিয়ালিটি অনুসারে আমাদের আগাতে হবে যাতে করে স্ট্যাগনেন্ট হয়ে না থাকি। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ। আমি নোয়াখালী ইউনিভার্সিটির একজন শিক্ষকের সাথে প্রায় ঘন্টাখানেক কথা বলেছিলাম যে জানার জন্য, কারণ ফাহাদ হোসেন, সে বলল যে ইনিশিয়ালি ভলান্টিয়ার হিসেবে কিছু কাজ করেছিল, শুরুর দিকে পার্টিসিপেশন খুব কম ছিল, পরবর্তীতে ইউনিভার্সিটি এক সপ্তাহ আগে শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে 50% থেকে 80% অ্যাটেন্ডেন্স হয়েছে। এবং তারা যেটা করছে যে ক্লাসগুলো ব্যাচ বাই ব্যাচ করছে, লোড কম নিয়ে, ফাইনাল এক্সাম নিয়ে এখন চিন্তা করছে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পয়েন্ট হচ্ছে যে 40% ছিল বা 50% শুরুর দিকে ছিল যখন ভলান্টিয়ার উদ্যোগে কিছু টিচার্স ক্লাস নিচ্ছিল, কিন্তু পরে যখন বিশ্ববিদ্যালয় বললো যে ইয়েস উইল ডু, দেন 80% অ্যাটেন্ডেন্স আসতেছে, ইভেন দো দ্য নেট সাপোর্ট অথবা সবকিছু আগের মতোই থাকছে। এটা আসলে মূলত হচ্ছে যে স্টুডেন্টস আর মোর মোটিভেটেড হয়ে গেছে, টিচার্সরাও খুব এফোর্টস দিচ্ছে এবং এই পয়েন্টটা একটা বিষয়। তবে ডিজিটাল ডিভাইড যেটা আছে সেটা আসলে খুবই চ্যালেঞ্জিং, এটা ওভারকাম করা ডিফিকাল্ট। অ্যানাদার এক্সাম্পল বলি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমারই ছাত্র, তার সাথে আমি গত 1 মাসে কয়েকবার ইন্টারাকশনস করেছি এবং হি গেভ মি লটস অফ ইনফরমেশন। বাট আমি যেটা বলছি সেটা হলো যে শুরুর দিকে অ্যাটেন্ডেন্স খুবই কম ছিল, কিন্তু সে আমাকে যেটা বলেছে যে এই টিচাররা একটা এক্সট্রিম এফোর্টস দিয়েছে এবং মোটিভেট করেছে। দেখা গেছে যেটা সাইফুর রহমান স্যার বারবার বলছেন যে শিক্ষকদেরকে অনেক বেশি এফোর্টস দিতে হবে, ফলে দেখা যাচ্ছে স্টুডেন্টরা অনেক এগিয়ে আসছে। এবং এই একটা বিষয়। আরেকটা হচ্ছে যে গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ আমি জানি, এবং এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমি জানি, এবং আরো কিছু বিশ্ববিদ্যালয় যারা টিউশন ফি 20% রিডিউস করে দিচ্ছে ডিউরিং দিস পিরিয়ড, যাতে করে স্টুডেন্টরা ফাইন্যান্সিয়াল লোডটা কম পড়ে এবং এই টাকাটা নেটে ব্যবহার করতে পারে, এই টাইপের। তো এগুলো কিছু স্ট্র্যাটেজি রয়েছে। তো সবার ক্ষেত্রেই সবাই বলেছে নাম্বার 1 প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। নাও জুম রবি ওরা একটা বলেছে যে জুম রবি সেটা একটা অফার দিয়েছে, কিন্তু আসলে তাদের আরো বেশি করা উচিত। এবং দেখা গেছে যে আমরা যদি ভিডিও অফ রাখি তাহলে একটা 50 মিনিট ক্লাস আমরা ম্যানেজ করতে পারি এবং এটা হয়। নাও পয়েন্ট হচ্ছে, একটা স্টুডেন্ট আমি জানি এবং আমি কয়েকজন টিচার আমাকে ইনফর্ম করেছে যে ছাত্র বাজারে গিয়ে, অনেক নয়েজ হচ্ছে, কেন বাজারে গিয়ে করতে হচ্ছে, অথবা বন্ধুর বাসায় গিয়ে করছে, অথবা মসজিদে গিয়ে করছে, কিন্তু একটা মেয়ে কিভাবে এটা করবে? ফলে তাদের জন্য কিন্তু এটা বড় চ্যালেঞ্জ। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, জেন্ডার ইস্যুটা, যে আমরা কিভাবে ওভারকাম করব। সো উই নিড মোর এফোর্টস লাইক ফাইন্যান্স ও রাউটার প্রোভাইড করা, যেটা ইউনিভার্সিটি অফ হিয়োগো ফর এক্সাম্পল ইন জাপান, ইভেন ওসাকা ইউনিভার্সিটি, যাদের নাই তাদেরকে এগুলা তারা লোন দিচ্ছে এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিচ্ছে প্রচুর পরিমাণে, যাদের বাজে অবস্থা ফাইন্যান্সিয়ালি, ইনক্লুডিং ওসাকা ইউনিভার্সিটি, কিউশি ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড আদার্স। নাও হোয়াট টু ডু? আসলে
মানে কাজের শেষ নাই, বাট উই নিড জেনুইন এফোর্টস, এটা হলো নাম্বার ওয়ান। এবং এই কারা নিবে? অ্যাডমিনিস্ট্রেশন শুড বি দ্য ফার্স্ট টু টেক। নাও আমাদের প্রয়োজনে এক্সাম মেথডস চেঞ্জ করতে হবে, এবং যেহেতু হাইলি ভ্যারিড, নিড সাম প্র্যাগমেটিক স্টেপস যে আমরা সমাধান করব। ফ্রম টিচার্স, সাম টিচার্স মে নিড সাম গাইডেন্স, ওইটার জন্য আমাদের এফোর্টস দিতে হবে। সবার টেকনোলজি নো হাউ একরকম নয়, অনেকের সবকিছু নাও থাকবে, সেগুলো সমাধান করতে হবে। নিড টু ওয়ার্ক, কিন্তু আমাদের জানতে হবে আসলে প্রবলেম কি। আরেকটা হচ্ছে যে থিওরি ভার্সেস এক্সপেরিমেন্টাল ল্যাবস, এই বিষয়টা ইম্পর্টেন্ট। আর স্টুডেন্টস প্লিজ বি পজিটিভ, তোমরা এগিয়ে না আসলে এটার সমাধান হবে না। পরীক্ষা নিয়ে বা কোনো কিছু নিয়ে ভয় পেও না, এগিয়ে আসতে হবে। টেলিকম ইন্ডাস্ট্রিকে ভূমিকা রাখতে হবে, অ্যালামনাইকে ফাইন্যান্সিয়াল এইড দিয়ে স্টুডেন্টদেরকে সাপোর্ট করতে হবে। আমাদের ডিপার্টমেন্ট, আমাদের অ্যালামনাই খুবই স্ট্রং, অ্যান্ড উই আর ভেরি প্রাউড অফ ইট যে এটার জন্য এবং করা যাচ্ছে। তো আমাদের এটা করতে হবে। উই নিড টু লার্ন ফ্রম আদার্স, ফলে যারা যেই কাজই করছেন অলরেডি তারা শেয়ার করেন, এবং উই নিড মোর ডিসকাশন যাতে আমরা সলিউশনস পেয়ে যাই। এই বলে আমি বলছি যে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং উই হ্যাভ টু বি পজিটিভ। ধন্যবাদ সবাইকে। Thank you very much, Atikur Rahman Ahad sir, for providing an overall view of Bangladesh issues, বাংলাদেশ ইউনিভার্সিটির ইস্যু এবং হচ্ছে তার কিছু সলিউশন বলার জন্য। আমরা কিছু কোশ্চেন পেয়েছি, তার মধ্যে পেয়েছি ম্যাডাম শাহনাজ ম্যাডাম, সেরিয়া শাহনাজ ম্যাডামের কাছ থেকে। কোশ্চেন হচ্ছে যে অনেক ইস্যু আছে, অবশ্যই আমরা মনে হয় সবগুলো ইস্যুতে এখন যেতে পারবো না, তা আমরা জাস্ট একটা দুইটা ইস্যু নিয়ে একটু ডিটেলে যাওয়ার চেষ্টা করব। প্রথম ইস্যুটা হচ্ছে যে কানেক্টিভিটি, যে বাংলাদেশের একটা ইস্যু হচ্ছে যে মানে ইন্টারনেট কানেক্টিভিটি ভালো না, যে অনেকেই হচ্ছে গ্রামে থাকেন, তাদের হচ্ছে কানেক্টিভিটির অবস্থা খারাপ, এবং অনেক সময় হচ্ছে তারা অ্যাফোর্ডও করতে পারছে না ইন্টারনেটের। এই ইস্যুটা কিভাবে সলভ করা যায় আপনাদের অপিনিয়ন? আমি সাইফুল স্যারকে আপনার অপিনিয়ন জানতে চাচ্ছি। Thank you, Rahmatullah. Very good point, and I think Ahad raised some interesting issues. আমি দুটো কথা বলবো, একটা হলো কানেক্টিভিটি, একটা হলো যে অ্যাক্সেস এবং পরীক্ষার ব্যাপারটা। কানেক্টিভিটি যেটা দেখালো ডেটা আহাদ, ভিডিও দরকার নাই। আমি এই ক্লাস পড়াই, আমি ভিডিও দিই না, বিকজ অফ ব্যান্ডউইথ ইস্যু। ওই কারণে আমেরিকাতে ইস্যুটা, ব্যান্ডউইথ ইস্যুটা আছে। অডিও ফাইন উইথ স্লাইডস। আমি যেটা করি, আমি যখন ক্লাসটা পড়াই, আমি স্লাইডটা আগে থেকে রিলিজ করে দিই, একসঙ্গে রিলিজ করে দিই। তার মধ্যে সে একটু যে চায় স্লাইড দেখতে পারি ইন অ্যাডভান্স আমার কাছে আগে, তাহলে হয় কি, তার প্রশ্নগুলো মোর ম্যাচিওর প্রশ্ন হয়। কি বোঝে একটা ছেলে বা মেয়ে যে আমি দেখলেও ওই মাথায় প্রসেস করার সময় লাগে, আমি এক সপ্তাহ আগে রিলিজ করে দিই স্লাইডগুলো। দেখো তার ব্যান্ডউইথ কম লাগছে, নাম্বার ওয়ান। জাস্ট টেক্সট ফাইল একটা গেল। আর সেকেন্ড হলো গ্রামে অ্যাক্সেস নাই, সেটা ভালো কথাই যে এখন দেখালো আহাদ, জুম রবি, few gigabyte is possible. আমার যেটা কথা হচ্ছে যে একটা সমস্যার সমাধান সবার জন্য একসঙ্গে করা সম্ভব না। আমাদের এক্সাম্পল তুলে ধরতে হবে। সেই জন্য বলবো যে যাদের পক্ষে এটা এখন করা সম্ভব, শহরে থাকুক বাড়িতে বসে থাকুক, ওদেরকে চালু করে দাও। ডোন্ট সলভ ফর এভরিবডি এট দ্য সেম টাইম, পসিবল না এটা। কারণ আমি যখন দেখবো যে কেউ পারছে, কি ফিচারে তারা পারছে, কেন পারছে এটা, বিকজ ব্যান্ডউইথ আছে, বাসার ল্যাপটপ আছে, তখন বুঝবো যে কোথায় এটা ব্যারিয়ার। ল্যাপটপ ব্যারিয়ার, ব্যান্ডউইথ ব্যারিয়ার, ছাত্র সময় দিতে পারছে না সেটার ব্যারিয়ার, বা তার বাড়িতে গন্ডগোল বেশি হয়, এগুলো স্টাডি করতে হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই যে আমি বলছিলাম যে ঢাকায় বিশ্ববিদ্যালয় বলেছে ক্লাসে আসো, পরীক্ষা দিতে হবে না। আমি এটা এগ্রি করি না। তার কারণ পরীক্ষা একটা ভয় আছে, আমি জানি, কিন্তু আমি যে ছাত্র, কি করে বুঝবো আমি বুঝলাম কিনা, হাউ ডু আই নো বুঝছি কিনা। কুইজ দা, আমি যেটা করি এখানে, কুইজ দিই প্রথম দিকে, নট টু বি গ্রেডেড, কুইজটা নাও, এই উত্তরটা মিলাও, তুমি বুঝেছো কিনা, কুইজ দিই আমি নন গ্রেডেড। তারপরে আমাদের সেলফ গ্রেডিং কুইজ দিই আমরা, সেলফ গ্রেডিং। পরীক্ষাটা দাও, 1 ঘন্টা পরে উত্তর আমি পাবলিশ করে দেবো, চেক করে দেখো তো উত্তর ঠিক হয়েছে। তাতে বুঝবে যে আমি ভালো করছি, আই এম টোটালি লস্ট। দুটো কিন্তু আমার জন্য ফর টিচার জানা দরকার যে কারা একদম লস্ট, কেন লস্ট হলো, সে কি আমার দোষ
নাকি সে সময় দিতে পারেনি, সে কি ওই যেমন ছাদের জায়গা নাই, বাড়িতে ঝামেলা হতে পারেনি, পরীক্ষা দেওয়া দরকার। হ্যাঁ, এটা হয়তো পরীক্ষার রেজাল্টটা ফাইনাল সঙ্গে কাউন্ট হবে না, ইটস ওকে, কিন্তু আই মাস্ট ডু সেলফ অ্যাসেসমেন্ট ইন রিয়েল টাইম, এটা ইম্পর্টেন্ট। কিন্তু তার জন্য এই প্রফেসরকে সময় দিতে হবে, আমাকে কুইজ তৈরি করতে হবে, তোমরা করো সেলফ গ্রেডিং করো, আবার কুইজ নাও। আমি যেটা করি, কিছু কুইজ আমি দিয়ে রাখি অন মাই ওয়েবসাইট, দেওয়া আছে, তুমি ইচ্ছা মতো ডাউনলোড করো। তার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে সে সময় দেবে, কিন্তু তাকে উপকরণ দিতে হবে এটা ব্যবহার করা, ওই যে কুইজ আমি দিয়ে যাচ্ছি। তো সেই জন্যে আমার মনে পরীক্ষা মধ্যে ফাইনাল পরীক্ষা না, পরীক্ষা দিতে হবে অন এ রেগুলার বেসিস, তাহলে সে বুঝবে যে আমার কাজটা ঠিক মতো হচ্ছে। থ্যাংক ইউ স্যার। আমি এখন আতিকুর রহমান আহাদ স্যারের কাছে জানতে চাবো যে স্যার, অনেক ওয়েব পোর্টাল আছে যেখানে কোর্স কন্টেন্ট অ্যাভেলেবেল ফর ফ্রি, যেমন হচ্ছে কোর্সেরাই একটা, এরকম অনেক আছে। এখন কোশ্চেনটা হচ্ছে যে বাংলাদেশে কি এটা সম্ভব যে এই সমস্ত পোর্টাল থেকে ভিডিও ডাউনলোড করে স্টুডেন্টদেরকে কোনোভাবে অ্যাভেলেবেল করা, যাতে করে আমাদের যে ইন্টারনেট কানেক্টিভিটির প্রবলেমটা আছে এটাকে সলভ করা যায়? গুড পয়েন্ট। বেসিক্যালি আমাদের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা যদি ডিপার্টমেন্টের কথা বলি এবং ইনস্টিটিউট বলি 100-র উপরে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের আসলে ডাইভার্সিটি হচ্ছে 100 রকমের হ্যাঁ, রাফলি। আমরা যদি এক ইউনিভার্সিটির মানে আরো সাবজেক্ট অ্যাড করি তাহলে ওখানে কিন্তু আরো 30 বা 20 নতুন সাবজেক্ট অ্যাড হচ্ছে, এরকম আরো আছে। ফলে আসলে ডোমেইন টু ডোমেইন এটা অনেক ভ্যারি করবে। অনেক জায়গায় আমাদের মানে কোনো ম্যাটেরিয়ালসই নাই। সিএসসি, ট্রিপল এগুলাতে হতো যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু অনেক বা ম্যাথমেটিক্সে কিছু আছে বা যথেষ্ট পরিমাণে আছে। ফলে এটা আসলে খুব ডিফিকাল্ট আর কি। আর বাংলায় করাটা জরুরি। আমরা হয়তো যারা বাংলাদেশে টিচিং করি আমরা জানি যে আমরা যদিও বলি ইংলিশ মিডিয়াম, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু বাংলায় লেকচার নেই, পরীক্ষাটা ইংরেজিতে নেই, এবং অনেক ডিপার্টমেন্টই আছে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এ যে বাংলায় পর্যন্ত প্রশ্ন এবং ইংরেজিতে প্রশ্নও থাকে ইন প্যারালাল, যাতে করে কেউ চাইলে বাংলা লেখলেও নাম্বার দেয়। এবং আমরা অনেক ক্ষেত্রে বই বাংলা ইংলিশ দুটোই ম্যানেজ করে চলি। সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর কথাই বলছি, সোশ্যাল সায়েন্স বা আর্টস ওইটা বলছি না, ঠিক আছে? তো এই পরিপ্রেক্ষিতে ম্যাটেরিয়ালস তৈরি করা এবং ডিস্ট্রিবিউট করা, এটা একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আমি যেটা মনে করি যে একটা স্ট্র্যাটেজি যে যখন আমার দেখবো যে এটা একটা সমাধান দরকার, প্রতিটা ডিপার্টমেন্ট যদি স্মল স্কেলে কিছু ম্যানুয়াল তৈরি করতে পারে, রিডিং ম্যাটেরিয়ালস তৈরি করতে পারে, এবং এটা প্রিন্টেড করেও যদি আমরা স্টুডেন্টদেরকে ছড়িয়ে দিই, কস্ট কিন্তু তেমন না, ফিউ হান্ড্রেড টাকা অনলি, তাহলে যেটা হয় যে ওরা অনলাইনের যে ঝামেলাটা সেখান থেকে বেঁচে, আর আমরা তো অভ্যস্তও না। আমি কিছু শিক্ষক পেয়েছি, উনারা স্ট্রাগল করেন যে এগুলো কিভাবে ডিল করবেন। ইভেন আমিও কিন্তু যখন অনলাইনে কোথাও ওয়েবিনার দেই, জুমটা আমি অভ্যস্ত, কিন্তু যখনই আমাকে অন্য কোনো মিডিয়ামে দেয় আমি কিন্তু ফাইল শেয়ার করব কিভাবে সেটার জন্য কিন্তু আমাকে প্রথম থেকে স্ট্রাগল করতে হয়। তো এখন এই বিষয়গুলো থাকে। তো আমার যেটা মনে হয় যে মানে ডিপার্টমেন্ট, এই জন্য আমি আমার ডিপার্টমেন্টে জন্য যতটা সহজ মনে করছি বা সিএসসির জন্য যতটা সহজ মনে করছি, এটা কিন্তু আরেকটা ডিপার্টমেন্টের জন্য অতটা হবে না। এটা হলো এক। আর আরেকটা বিষয়, ছোট ছোট বিশ্ববিদ্যালয় বলবো যেগুলো আসলে নতুন হয়েছে সেই হিসেবে ছোট, যাদের বয়স 10 বছর, 5 বছর বা 15 বছর, সেই বিশ্ববিদ্যালয়ে এটা খুবই দুঃখজনক হলেও সত্য যে একটা বিভাগ, সেই বিভাগে মাত্র 4 জন টিচার, 5 জন টিচার, 6 জন টিচার, তারা 4টা ইয়ার বা 5টা ইয়ার চালাচ্ছে। আনবিলিভেবল মানে ওয়ার্কলোড এন্ড প্রেশার ফর দেম। এটা আশা করা যে তারা নতুন করে কিছু করবে বা করতে পারবেন, সেটা কিন্তু খুবই দুরূহ একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি কিছু টিচারের মাধ্যমে জেনেছি যে তারা এই কোভিড এর সময় নিজের বাড়িতে চলে গেছেন। বাড়িতে যেহেতু চলে গেছেন, ফলে ওই জায়গায় আবার নিজে স্মার্ট হলেও নেটটা স্মার্টলি পাচ্ছেন না। এখন আমরা বলতে পারি, প্রশাসন বলতে পারে বা ইউজিসি বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে ঠিক আছে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি যেই বাসায় থাকতেন সেখানে আসেন, সেখানে তো নেট আছে বা ইত্যাদি। কিন্তু সেটাও তো আসলে মুশকিল, কারণ আমরা রেড জোন দিচ্ছি, এই দিচ্ছি, আসলে কমপ্লেক্স ডাইভার্সিটি। ফলে আমি যেটা পার্সোনালি মনে করি, অ্যাট লিস্ট কিছু ছোট ছোট ডিপার্টমেন্ট, এবং অ্যাট লিস্ট যেসব ডিপার্টমেন্ট গুলো ফাইন্যান্সিয়ালি রিচ, ফর এক্সাম্পল আইবি অফ ঢাকা ইউনিভার্সিটি, ফর এক্সাম্পল বিজনেস ফ্যাকাল্টি অফ ঢাকা ইউনিভার্সিটি, উনারা
এই উদ্যোগগুলো নিয়ে ওনারা কিন্তু গাইড করতে পারেন অন্যদেরকে ম্যাসিভলি এবং এফোর্ট দিতে পারেন। এই জায়গায় কেন হচ্ছে না আমি জানি না, বা হচ্ছে কিনা তাও আমি জানি না। কিছু খোঁজ নিয়েছি কিন্তু আমি আসলে তেমন কিছু পাইনি আর কি। তো অবশ্যই আমি সব পুনরুদ্ধার করতে পারিনি, কিন্তু এটা একটা হলো একটা পয়েন্ট। আর হলো যে ডিপার্টমেন্টে 15 জন স্টুডেন্ট 20 জন স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু খুব সহজ। যেমন আমি মেকাট্রনিক্স অ্যান্ড রোবোটিক্স অ্যান্ড মেকানিক্স ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি ওই ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে যোগাযোগ করেছে যে, এবং আমি এটাও অফার দিয়েছি অন্তত 7-8টা কেসেস এবং ওপেনলি ফেসবুকে, যে যদি কারো দরকার পড়ে জাপান থেকে আমি অনলাইনে ফ্রি কোর্স নিয়ে হেল্প করার চেষ্টা করব, যে লাগলে তবুও যাতে আমরা একটা পাইলট প্রজেক্ট করে দেখতে পারি জেনুইনলি প্রবলেমগুলো কি, অন্তত কিছু ডিপার্টমেন্ট যাতে করতে পারে। তো আমার মনে হয় যে এই প্রবলেম ভালো মতো জানলে সলিউশনের পথগুলো দিলে, তো গুড পয়েন্ট হচ্ছে যে শুরু করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু বলেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইনস্টিটিউট যখন শুরু করবে তখন মানে কেস বাই কেস দেখতে পাবো আসলে কি চ্যালেঞ্জ, এবং অনেক চ্যালেঞ্জে কিন্তু ওভারকাম করা সম্ভব। এবং আমরা 20% কেসেস অফ স্টুডেন্টস বা 30% স্টুডেন্টের ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে তাদের টাকা পয়সার সমস্যা জেনুইনলি আছে অথবা ডিভাইস নেই, এগুলো ম্যানেজ করাও কিন্তু হাজারো কোটি টাকার বিষয় না, ঠিক না? অল্প টাকার বিষয়। আমার ডিপার্টমেন্ট উদ্যোগ নিয়েছে যে মানে আমাদের চেয়ারম্যান উনি ইভেন বিভিন্ন অ্যালামনাইকে নক করেছেন দেশে বিদেশে যারা আছে, এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি সপ্তাহে কয়েকবার করে মিটিং করছে যে আমরা কিভাবে এদেরকে হেল্প করতে পারি। তো এই স্টেপগুলো নিলে আমরা হয়তো একটা উপরে স্টেপে যাব। আমরা যদি আইডিয়াল সিচুয়েশন বলি যে সকল ছাত্রের 100% না হলে আমরা ক্লাস নিতে পারবো না, আমরা কি এই আইডিয়াল সিচুয়েশন বাস্তব জীবনে করতে পারছি? ছেলেরা তো হলে ঠিক মতো থাকতে পারে না, সে হলে থাকার বাস্তবতার কারণে সে ক্লাস করতে পারে না, পলিটিক্যাল সিচুয়েশন গুলোর জন্য ঠিক মতো করতে পারে না। ওগুলো জেনে শুনেও কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি। আমরা হরতালের মধ্যেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়েছে এবং মাথা দিয়ে রক্ত পড়েছে, সেই ছেলের পরীক্ষা পরে ব্যবস্থা করেছে। আর যখন আমাদের আমরা তো এগুলো সময় করি। বেশি নাই, আমাদের ওকে হচ্ছে ওকে আসলে থ্যাংক ইউ স্যার। আসলে আমাদের সময় কম। এখন আমরা থ্যাংক ইউ অডিয়েন্সের কাছ থেকে কিছু কোশ্চেন নিব। তার মধ্যে প্রথমে একটা রিমার্ক হচ্ছে যে বুয়েট অলরেডি ট্রায়াল ক্লাস শুরু করেছে রমাদান থেকে। আবার হচ্ছে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতেও শুরু করেছে। তার মানে বাংলাদেশে কিছু কিছু ইউনিভার্সিটি শুরু করেছে। এটা হচ্ছে ইন্সপাইরেশন ফর আদার ইউনিভার্সিটিস। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা পরীক্ষা জার্মানিতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এখন মানে ভাই ভাই পরীক্ষা নিচ্ছে। তার মানে অনলাইনে 1 to 1 যেখানে ভিডিও শেয়ার করতেছে সেভাবে আমরা ফেস টু ফেস পরীক্ষা নিচ্ছি। তাতে আমরা জিজ্ঞাসা করতেছি এবং সে কোশ্চেন উত্তর দিতে পারছে কিনা। তাই এই মেথডটা বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় কিনা সাইফুল স্যারের মতামত জানতে চাই। এটা করা যায়, কিন্তু হচ্ছে কি রহমতুল্লাহ, প্রবলেম ইজ দ্য টাইম। আমি যখন পরীক্ষা, আমার ক্লাসে 50 ছাত্রছাত্রী 50 জন। আমি কি করি নর্মালি, আমার কাছে না, নর্মালি কি হয়, ক্লাসে গেলাম 3 ঘন্টা পরীক্ষা, আমি বসে থাকলাম, এক পরীক্ষা হয়ে গেল, শেষ, আমি পরে খাতা দেখলাম। যদি আমি ভাইবা নিই, ধরো 15 মিনিট, 3 ঘন্টা 15 মিনিট ভাইবা, 50টা ছাত্রের জন্য লাগবে আমার 12.5 ঘন্টা সময় লাগবে। ওইটা আমাকে দিতে হবে সামহাও। সেজন্য আমি ওই দিকে যাই। আমি কিছু ভাইবা নিই ফর রিপোর্ট প্রেজেন্টেশন, গ্রুপ বা গ্রুপ আমি নিই সেটা। গ্রুপ একসঙ্গে 5 জন ছাত্রছাত্রী একটা প্রেজেন্ট করে, প্রশ্ন উত্তর দেয়, ওটা হয়। কিন্তু পরীক্ষা নিতে হয় সবার জন্য 50-60টা ছাত্র একটা ক্লাসে, 60 ছাত্র মানে আমার লাগবে 15 ঘন্টা। অনেক সময় বের করা কঠিন। আমি সেটা ভাইবাটা আমি সাপোর্ট করি না ওই কারণে আর কি। আর এটা হতে পারে যে আমার কথা ভেরি সিম্পল, আমি চাই যে পরীক্ষাটা ছাত্র অভ্যস্ত হোক। একটা পরীক্ষার ভয়ে, যেমন বুয়েটে 7 দিন ছুটি দেয় পরীক্ষার আগে, প্রিপারেটরি লিভ 7 দিন 2 সপ্তাহ ছুটি দেয়, মুখস্থ করো করে চালিয়ে দেয়, ওইটা আমি পছন্দ করি না। ওটা যেটা হাত বললো যে পরীক্ষা নাও, একটা পরীক্ষা অত গুরুত্ব দিও না, খারাপ করলে নো প্রবলেম। পার্সোনাল পরীক্ষা দাও, অনলাইনে পরীক্ষা দাও, অভ্যেসটা করে তোলো, তাহলে পরীক্ষা ভয় লাগবে না। আর ওটা হবে কি, করতে গেলে তখন আমরা একটা প্রসেস পাবো যে পরীক্ষার সময়তে কি করে আমরা এটা ফেয়ার করতে পারি, অ্যাবিউজ না হয় এই ফ্রিডমটা, এবং এবং ছাত্ররা যেন ভয় না পায়। ওইটা আমাদের, টু বি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমাদের বদলাতে হবে, আমাদের ওয়ে অফ ডুইং থিংস সেটা বদলাতে হবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের হচ্ছে অডিয়েন্সের কিছু কোশ্চেন আছে, আমরা অডিয়েন্সকে সরাসরি বলতে বলবো। বলো বলো।
আমাদের প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম, ওনার একটা কোশ্চেন আছে। আপনি হচ্ছে কোশ্চেনটা অনলাইনে করতে পারেন। হ্যালো, হ্যাঁ, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আমি সাইফুর স্যার এবং প্রফেসর আতিকুর আহাদ দুজনকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। ওনারা অনেক মূল্যবান টাইম দিচ্ছেন এই সময়ের মধ্যে। এবং আমি সাইফুর স্যারের কিছু এক্সপিরিয়েন্স শুনলাম, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা আসলে বাংলাদেশে এখন যেটা প্র্যাকটিস করছি, ইন দ্য মিন টাইম আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি কিছুদিন ধরে আবার একটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথেও আমি আপনার ইনভলভ আছি, যার ফলে আমরা গত 3 মাস ধরে এই অনলাইন ক্লাসের বিষয়টা প্র্যাকটিস করছি। জাস্ট মানে আপাতত সলিউশন হিসেবে, মানে কোনো রিজিড কোনো ওয়ে না, আপাতত সলিউশন। যেমন আমরা মানে ক্লাস কন্টেন্ট ডেলিভারির জন্য জুম ব্যবহার করছি, তারপরে আমরা ক্লাস যে রিসোর্স শেয়ার করার জন্য গুগল ক্লাসরুম ব্যবহার করছি। অর্থাৎ এরকম একটা হাইব্রিড টেকনোলজি আমরা ব্যবহার করছি। কিন্তু আমাদের আসলে বাংলাদেশ গভর্নমেন্ট বা ইভেন কোনো বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হয়তো দুই একটা প্রাইভেট ইউনিভার্সিটি আমি শুনেছি যে তাদের একটা মানে মানে তাদের এলএমএস সিস্টেম আছে নিজস্ব, বাট এরকম আমাদের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের এরকম কোনো এলএমএস সিস্টেম নাই। তো এরকম বাংলাদেশ গভর্নমেন্ট যদি আপনি চিন্তা করে যে এরকম একটা এলএমএস সিস্টেম তারা ডিজাইন করবে, অথবা যেগুলো অলরেডি অ্যাভেলেবল, যেমন আপনার ব্ল্যাকবোর্ড, ভেরি পপুলার, ক্যানভাস, এগুলো আমাদের জন্য একটা ফ্রি সাবস্ক্রিপশন ইউনিভার্সিটির জন্য বা ইউজিসির মাধ্যমে যদি করে, আমার মনে হয় এটা খুব ভালো হয়। তো আমার কোশ্চেন যেটা, সেটা হলো স্যার, আমার আতিক স্যার এবং সাইফুর স্যারের কাছে এরকম যে গত 3-4 দিন আগে ইউজিসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাবলিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরদের সাথে, যে এরকম মানে কি তারা প্রস্তাব করেছেন যে যদি ইন্টারনেট প্যাকেজ যদি ফ্রি করা হয় বা ক্লাস করার জন্য এরকম, তাহলে তাদের অনলাইন ক্লাস মানে নিতে কোনো সমস্যা নাই। তো আপনাদের কি মনে হয় যে শুধুমাত্র এই একটা সলিউশন হলেই কি আমরা অনলাইনে ক্লাসে 100% ভাবে যেতে পারবো? কারণ প্রফেসর আতিক যেটা বললেন, দের আর লটস অফ প্রবলেম। ইভেন আমিও অ্যাকচুয়ালি অনেক প্রবলেম ফেস করেছি যখন আমি গত 3 মাসে ক্লাস নিয়েছি। কারণ ছাত্ররা কখনো বাজারে, কখনো গাছে, কখনো মাঠে, একদম মানে যেটা আমার চোখের সামনে যেটা আমি দেখেছি, এগুলো হলো রিয়েল প্রবলেম, অর্থাৎ ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম। তো সেটা তো শর্ট টাইমে আসলে সলভ করা যায় না। তো এইগুলো নিয়ে আসলে আপনাদের যদি কোনো গাইডলাইন থাকে, তো স্যার এটাই কোশ্চেন, যে আমার মেন কোশ্চেন ছিল যে শুধুমাত্র ইন্টারনেট প্যাকেজ হলেই কি আমরা অনলাইন বাংলাদেশে আর কি, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা সলিউশন করতে পারবো কিনা, আমাদের আরো লং টার্ম কোনো প্ল্যান আসলে করা উচিত কিনা এই মুহূর্তে। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলি, থ্যাংক ইউ ফর দ্য গুড কোয়েশ্চেন জাহিদ। অনেকগুলো ইস্যু এখানে আছে, আমি একটা একটা করে ধরি, সবগুলো হতে পারবো না। ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, এলএমএস, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। আমি পড়াচ্ছি অনলাইনে বহুদিন থেকে, আমি ব্ল্যাকবোর্ড ইউজ করি। ইউ নিড সামথিং লাইক দিস। আমার যে কন্টেন্ট, লেকচার, স্লাইড, পরীক্ষার প্রশ্ন, প্রজেক্ট রিপোর্ট, একটা ছাত্র যেন মনে করে ওখানে গেলে পুরো হিস্ট্রি সে পাবে, এবং হি অর শি ক্যান প্র্যাকটিস থিং, এটা দরকার। এখন যদি ইউজিসি কথা বলে ব্ল্যাকবোর্ডের সাথে, ব্ল্যাকবোর্ডের মতো অন্য প্যাকেজ অনেকগুলো আছে আর কি। এখন দেখছি বিভিন্ন দেশ, বিভিন্ন কর্পোরেশন আর কোয়াইট রেসপন্সিভ, sympathetic for developing countries. The Blackboard pretty expensive. আমরা afford it because we are a rich university. বাংলাদেশের জন্য ডিফিকাল্ট হবে। যদি ইউজিসি কথা একটা বলে আমরা বাল্ক কিনতে চাই ফর 54 পাবলিক ইউনিভার্সিটিজ বাংলাদেশ, you can get a fairly good pricing mechanism possible in it. এটা হল ব্ল্যাকবোর্ড। আরো অনেকগুলো সিস্টেম আছে এরকম। এটা গেল এলএমএস ইস্যু। সেকেন্ড ইস্যু হলো যে ছাত্ররা ওই ছাদে যাবে, মসজিদে যাবে, বাজারে যাবে, এটা তো ডিফিকাল্ট। আমি এটা জানি না, বইয়ের বন্ধ ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হোস্টেল খোলা আছে, হোস্টেল বন্ধ আছে, হোস্টেল খোলা না বন্ধ, হোস্টেল জানো? হোস্টেল বন্ধ স্যার, বন্ধ। তাহলে সব বন্ধ, হ্যাঁ। বাড়ি চলে গেছে তারা। এখন একটা ছেলে নোয়াখালী একটা ছোট গ্রামে তার বাপের বাড়ি যাইছে, ওখানে তো ইন্টারনেট নাই, তার কি করবে সে? এইগুলো ডিফিকাল্ট চ্যালেঞ্জ। আমি এটা বলেছি আগেও, আমরা সমস্ত প্রবলেম ডে ওয়ানে সলভ করতে পারবো না। এই যে আতিক যেটা বললো, আহাদ যেটা বললো যে আমরা যে তোমাদের কিছু ছোট ডিপার্টমেন্ট, রিচ ডিপার্টমেন্ট, তার রিসোর্স আছে, ওদের শুরু করো, ক্রিয়েট এক্সাম্পলস ইন বাংলাদেশ, কি সম্ভব। তখন বলতে পারবো যে ছেলেটা নোয়াখালীতে আছে এই কাজ সে করতে পারে যেটা ঢাকার ছেলে করছে, প্রোভাইডেড তাকে দেওয়া হোক ব্যান্ডউইথ। তারপরে আমরা কিন্তু ক্যান আইডেন্টিফাই ইস্যুটা কি, সবগুলো অ্যাকশন করলে হবে না। যদি ইস্যু যদি হয় ব্যান্ডউইথ, তাহলে আমরা ব্যবস্থা করবো, যেমন বলেছে আমরা ব্যান্ডউইথ কিনে দেবো, কিন্তু আমাকে জানতে হবে ইস্যুটা কি, জানতে হবে।
আমার কাছে মনে হচ্ছে প্রথম ইস্যু শিক্ষকের অ্যাওয়ারনেস এবং উইলিংনেস টু স্পেন্ড টাইম, প্রথম ইস্যু, বড় ইস্যু। ছাত্রের অ্যাওয়ারনেস, আমি অনলাইনে শিখতে চাই, অভ্যস্ত ছিলাম ক্লাসে যে কথা হচ্ছে না, আমি অ্যাজ এ ছাত্র বা ছাত্রী আমাকে আমার কিছু পরিবর্তন আনতে হবে। যে এগুলো না আসে, তুমি প্রত্যেক বাড়িতে দিয়ে দাও 200 MBPS লাইন, লাভ হবে না, কাজ হবে না। এটা আমার আই ওয়াজ ইউজিস চেয়ারম্যান, আমি এই প্রশ্নই করবো যে আমি কি করে পারি আইডেন্টিফাই করতে যে বটলনেকটা কোথায়। আমার কথা প্রথম হলে শিক্ষকের সময় দিতে হবে, বটলনেক ছাত্রকে স্বীকার করতে হবে আমার লাইফ চেঞ্জ হয়ে গিয়েছে, বাড়িতে বসে পড়বো, তার জন্য কি দরকার, ল্যাপটপ দরকার, একটা দরকার আমার MB 250 MBPS দরকার, তাহলে ওইটা উই ক্যান সলভ ইট। অন্যগুলো আমি সলভ করতে পারবো না আনলেস ইট কামস ফ্রম ইনসাইড। এটা হচ্ছে আমার 40 বছরের অভিজ্ঞতার একটা সামারি। স্যার, আমাদের তো আসলে অনেক কোশ্চেন এসেছে, তা আমরা একটা লাস্ট কোশ্চেন অ্যালাউ করে তারপরে আমাদের শেষ করতে হবে। মিস্টার আসিফ ইকবাল, ওনার একটা কোশ্চেন আছে, আপনি কোশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আজকের প্যানেলিস্টদেরকে। আমি আসিফ ইকবাল, আমি চিটং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে কর্মরত আছি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে। তো আমার আসলে ছোট ছোট দুটো প্রশ্ন স্যাররা যদি অ্যালাউ করেন। প্রথম প্রশ্নটা এরকম যে আমার ছাত্ররা, এটা তাদের অ্যাটিটিউডগত প্রবলেম হতে পারে, যে এনরোলমেন্টের সময় যেটা বলছে যে আমরা তো যখন ভর্তি হচ্ছিলাম তখন আমরা অনসাইট ক্লাসের জন্য প্রিপারেশন নিয়ে ভর্তি হচ্ছিলাম এবং তার জন্য টিউশন ফি দিয়েছি। এখন আমরা অনলাইন ক্লাসে যাচ্ছি এন্ড উই ডোন্ট ফাইন্ড ইট ভেরি এফেক্টিভ, উই ডোন্ট ফাইন্ড ইট ভেরি কনভেনিয়েন্ট ফর আস। তার জন্য কি আমরা একই পরিমাণে টিউশন ফি পে করবো? এটা কি রিডিউস করা যায় কিনা? এই ধরনের একটা কথা এসেছে। এটা আসলে সরাসরি এডুকেশনের সাথে জড়িত না হলে দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ ফেস। এক নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা আরেকটু একাডেমিক। আমাদের সাইফুর স্যার যেটা বলেছেন যে উনি ডিফারেন্ট সেট অফ কোয়েশ্চেন্স দিয়ে দেন ছাত্রদেরকে এক্সামের সময়। তো এটা আমরাও করেছি যখন গত সেমিস্টারে মাত্র আমাদের মিড টার্ম গুলো শেষ, ফাইনালের আগে আগে এসে লকডাউন হলো, আমরা কুইজে চলে গেছি, র্যান্ডম কোয়েশ্চেন দিয়েছি এবং LMS এর মাধ্যমে তাদেরকে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে, দে কুড নট হ্যান্ডেল ইট। এখন যখন অ্যাক্রেডিটেশনের প্রশ্ন আসছে এবং আমরা একটা কমপ্লিট সেমেস্টার কন্টিনিউ করব, আমাদেরকে আবার মিড টার্ম নিতে হবে, আবার ফাইনালের মানে কাছাকাছি বা ফাইনালের ওয়েট সম্পন্ন একটা ইভালুয়েশন মেথডে যেতে হবে, তখন আমাদের ওই COPO ম্যাপিং এর একটা কোয়েশ্চেন চলে আসে যে মানে কোর্স আউটকামের সাথে প্রোগ্রাম আউটকাম, এবং আমার যে কোয়েশ্চেন গুলো করছি সবাইকে কি একই কোয়েশ্চেন দিচ্ছি নাকি ডিফারেন্ট কোয়েশ্চেন দিচ্ছি? ডিফারেন্ট কোয়েশ্চেন দিলে তাদেরকে কি একইভাবে তাদের লার্নিং আউটকাম গুলো ইভালুয়েট করা হচ্ছে কিনা? এই অনলাইনে এই জিনিসগুলো করতে গেলে যে চ্যালেঞ্জ গুলো আছে, স্যারদের যদি কোনো অপিনিয়ন থাকে এইসব ব্যাপারে আপনি খুব উপকৃত। থ্যাংক ইউ আসিফ ইকবাল। সাইফুল স্যার, আপনার বলি ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। আমি এটা ফেস করি যে আমি যে 100টা প্রশ্ন করলাম, 10টা করে একজন পাচ্ছে। আমি যেটা করি, আমি ছাত্রকে বলি, যার পুরোনো ছাত্র বা আমার টিএকে বলি, তোমরা প্রশ্ন উত্তর দাও 100 প্রশ্নের, মেক শিওর যে প্রত্যেক প্রশ্ন উত্তরের সময় যেন একই রকম হয়। তাহলে ফেয়ার না তো? COPO কথা বললো আসিফ, ভেরি ভেরি কোয়েশ্চেন। এটা কিন্তু এই যে আমার সময় দিতে হচ্ছে, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট টু বি ফেয়ার। দেখতে হবে প্রশ্নের উত্তরের সময় যেন একই লাগে, নাহলে তো এটা ফেয়ার হলো না। তখন ওই COPO ব্যাপারটা কিছুটা ম্যানেজ করা যাবে। আই হোপ আসিফ আন্ডারস্ট্যান্ড দিস। তো এটা করতে হবে। আর এবার ফিজ, এটা আমেরিকাতে হচ্ছে কিন্তু সেম প্রশ্ন। আমি পয়সা দিয়েছি, ক্লাসে যাব, শিখবো, ক্লাসে যাচ্ছি না, আমি কেন অত পয়সা দেব? কিছু ইউনিভার্সিটি দিয়েছে রিডিউস ফি এই কারণে, তুমি 20% কম দাও, কারণ তোমাকে আমরা ক্লাসে আনছি না, ক্লাসরুম ব্যবহার হচ্ছে না। লস হচ্ছে আমাদের রেভিনিউ, কিন্তু আমরা করেছি এটা। ভার্জিনটা করেনি এখনো, হয়তো করবে সেটা আর কি। তো সেটা বাংলাদেশের জন্যও অ্যাপ্লিকেবল হয়। আমি জানি আমার বোন একটা স্কুলে পড়ায় ধানমন্ডিতে, ঢাকাতে, বাচ্চাদের স্কুল, মানে কিন্ডার গার্ডেন অ্যান্ড সো অন। ওখানেও স্কুলের ফি চেঞ্জ করে দিয়েছে, যেহেতু মেয়েরা ছেলেরা ক্লাসে আসছে না, বাসায় বসে পড়ছে, অনলাইনে পড়াচ্ছে, ফি কমিয়ে দিয়েছে। তো সেটা একটা অ্যাটলিস্ট জেস্টার অফ গুডউইল, যে আচ্ছা ফি কমিয়ে দেবো, তাহলে ওই প্রবলেম সলভ হওয়ার সম্ভাবনা আছে। আর পরীক্ষার ব্যাপারটা অ্যাজ ইউ সেড কমপ্লিকেটেড। এখন যে আমি বলি, আমি ছাত্র ছিলাম 71 সালে বুয়েটে, ক্লাস হয়নি, পরীক্ষাও হয়নি, ফিরে আসলাম 72 জানুয়ারি মাসে। আমি যখন থার্ড ইয়ারের ছাত্র,
সবাইকে উঠিয়ে দেওয়া হলো 4th ইয়ারে উইদাউট এক্সাম কোনোদিন হয়নি, পরীক্ষা ছাড়া সবাইকে উঠিয়ে দিয়েছে। এটা পসিবল। এখন আমাদের যে ইউজিসি বলো অন্যরা যারা বলো তাদেরকে পুরনো চিন্তা থেকে চেঞ্জ করতে হবে। কেসটা অন্য এখানে সিওপিও ব্যাপারটা অ্যাক্রেডিটেশন এটা ভুলে যান ভাই ফর 1 ইয়ার। এদেরকে লেট দ্য মুভ অন। 1 বছর একটা পরীক্ষা না নিয়ে একটা ছেলেকে আপনি যদি লাইফটা বন্ধ করে দেন, ইটস নট ফেয়ার। আমি বলবো যে আপনি অবশ্য ভুলে যান আপনার অ্যাক্রেডিটেশন, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, এইটা হলো আমাদের প্র্যাকটিক্যাল ব্যাপার, এটাকে অ্যাকসেপ্ট করে মুভ অন। থ্যাংক ইউ স্যার। আমরা আসলে সময় শেষে চলে আসলাম, এখন আমরা অর্গানাইজারকে বলবো ক্লোজ করার জন্য ইভেন্টটা। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাইফুর রহমান স্যার এবং আতিকুর রহমান স্যারকে। আতিকুর রহমান স্যার ট্রিপল ডিপার্টমেন্টের, আমি একটু কারেকশন করে নিচ্ছি, নট সিএসসি। আসলে 1 ঘন্টা খুব কম সময়। আমরা মনে করি যে আমরা শুরু করলাম, এই ধরনের আলোচনা আসলে অনেকদিন ধরেই হচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্মে হচ্ছে। তো আমরা শুরু করতে চেয়েছিলাম আমাদের ইউটিউবের প্ল্যাটফর্মে। ইউটিউবটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একটা ফেসবুক কেন্দ্রিক প্ল্যাটফর্ম, এবং এখানে প্রায় 9,000 শিক্ষক আছেন। সো এটা একটা দারুণ জায়গা যেখানে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। এবং সাইফুর রহমান স্যার বেশ কিছু কথা বলেছে, যার প্রথমে চলে আসছে মাইন্ডসেট। আমি 1 মিনিট সময় নেব। আমি যেহেতু ব্রিসবেনে আছি, আমার সৌভাগ্য হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল, যেটাই বলি না কেন, আমাকে একটা কোর্সের সাথে থাকতে হয়েছিল। একটা কোর্সের 50% আমি নিয়েছিলাম এবং একজন প্রফেসর নিয়েছিল 50%। তো আমার 50% আসলে এই অনলাইনের সময়টাই ছিল আর কি। তো আমি যদি বলি ইউনিভার্সিটি ইনফ্রাস্ট্রাকচার গুলো তো খুব মানে অ্যাডভান্স বলবো। এখানে যখন ট্রানজিশন হয়েছিল কোভিড উত্তর এবং কোভিডের যখন লকডাউন শুরু হলো, ট্রানজিশনে আমরা কোনো ধরনের চেঞ্জ দেখতে পাইনি। শুধু আমরা ঘরে বসে পড়েছি, আমরা ইউনিভার্সিটিতে যাইনি। কিন্তু ইউনিভার্সিটিতে কোনো সমস্যা হয়নি। সমস্যা যদি হয়ে থাকে, আমি যেটা মার্ক করেছিলাম খুব কাছ থেকে, সমস্যায় পড়েছিল হচ্ছে সিনিয়র টিচাররা। অনেক সিনিয়র টিচার ছিল যারা আসলে অনলাইন ক্লাসে অভ্যস্ত ছিল না। তারা কিন্তু খুব মানে ডার্ক সাইডের প্রফেসর, এবং তাদের ক্লাসগুলো তো ভিডিও হয়, আমাদের সব ক্লাসগুলো ভিডিও হয় যেগুলো অনলাইনে থাকে। প্রচন্ড মানে ব্রিক্সনেস কাজ করে, মানে ওই ক্লাসগুলো দারুণ হয়। এই ধরনের শিক্ষকগুলো প্রচন্ড স্ট্রাগল করতেছিল। আমার কাছে মনে আছে যে প্রফেসর গ্লেইন, যার ক্লাসগুলো খুব এনজয় করতাম, আমি নিজেও যেহেতু তার সাথে কাজ করেছি, আমি দেখতাম সে কিভাবে ক্লাস নেয়। কিন্তু সে যখন কম্পিউটারের সামনে এসে বলা শুরু করলো, দ্যাটস টোটাল নিউ ফেনোমেনা। অ্যান্ড সে স্ট্রাগল করছিল, রীতিমতো স্ট্রাগল, মানে ঘুম চলে আসতো তার ক্লাস কিছুক্ষণ দেখার পর। সো এরপর ধীরে ধীরে কিন্তু সে এটাকে খুব দ্রুত, খুব স্মার্ট লোকজন খুব দ্রুত তারা কিন্তু এটা ওভারকাম করেছে। তো একটা নতুন সিস্টেম ইন্ট্রোডিউসের ক্ষেত্রে আমাদের সবারই বোধহয় একটু রেজিস্ট্যান্স কাজ করবে প্রথম দিকে। কিন্তু আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা তো দেশকে নেতৃত্ব দিব। তো আমাদের তো এগিয়ে আসতে হবে। আমি মনে করি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ভালো করছে। যেমন আমরা যদি বলি শিক্ষা মন্ত্রণালয়, তারা কিন্তু অলরেডি এসএসসি এবং এইচএসসি পরীক্ষাগুলো যতটুকু সিলেবাস হয়েছে তার উপর ভিত্তি করে কিছু একটা করার চেষ্টা করছে। সাইফুর রহমান স্যার অলরেডি বললেন যে 71-এ একটা বছর পরীক্ষা হয়নি, সো হোয়াট, মুভ অন করেছে। সো আমাদের আসলে চেঞ্জ হতে হবে। আমাদের সেজন্য এমবি ইজ নট এ ফ্যাক্ট। আমি মনে করি এমবি পাওয়ার পর এলএমএস সিস্টেম বা পরীক্ষার যে প্রবলেমগুলো আছে, 2টা এক্সামিনারকে পরীক্ষা দিতে হয় বা এক্সেট্রা, এগুলো একটা ফ্যাক্ট এসে দাঁড়াবে। সো আমাদের শুরু করতে হবে। সো আমাদের এই লেকচার সিরিজ শুরু হলো। আমি আশা করব সাইফুর রহমান স্যার, আতিক স্যার আমাদের সাথে আবার আসবেন, কারণ আমাদের প্রচুর কোশ্চেন আছে। অনেক কোশ্চেনের উত্তর আমরা দিতে পারিনি সময়ের অভাবের কারণে। ভবিষ্যতে হয়তো বা আমরা আরেকটা সেশনের মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, এবং শুভরাত্রি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভেরি মাচ। বাই বাই। বাই বাই।